সুকুমার রায়ের কবিতা নৃশংস খুন এবং এক মায়ের লড়াইয়ের ঘটনাকে কেন্দ্র করে আসছে সায়ন্তন ঘোষালের নতুন ছবি ম্যাডাম সেনগুপ্ত। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আজকের আড্ডা আমরা পেয়ে গেছি ম্যাডাম সেনগুপ্ত অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্তকে। আর্টিস্ট টিভিতে স্বাগত। এই সকাল থেকে প্রমোশন ব্যস্ততা কিভাবে ম্যানেজ করছো? সকাল 9:30 থেকে শুরু হয়েছে, বাট আমি মনে করি যে এটা আমার পার্ট অফ রেসপন্সিবিলিটি যে ছবিটাকে ভালো করে প্রমোট করে দর্শকের কাছাকাছি অবধি পৌঁছে দেওয়া। কিন্তু আমার কাছে এটা ইটস আ টোটাল থিং, মানে শুধুমাত্র শুটিং করে চলে যাওয়া না, প্রচারের জায়গাতেও আমি যথেষ্ট রেসপন্সিবিলিটি নিই এবং প্রচারকে আমি খুব গুরুত্ব দিই, কারণ আমি মনে করি যে আজকে প্রচারের গুরুত্ব জন্য অনেক মানুষ প্রভাবিত হয় এবং তারা ছবি দেখতে আসে এবং ছবি সম্বন্ধে একটু কিউরিওসিটিও বাড়ে আর কি, ছবিটা দেখবার আগ্রহটাও অনেকটা বাড়ে। তো আমি মনে করি যে এইটা ছবি করার সাথে সাথে এটাও একটা বড় অঙ্গ, মানে একটা বড় পার্ট, যে প্রমোশন এবং পাবলিসিটিটা যাতে খুব ভালো করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো এই পার্টটাতে আমি খুব একমত পোষণ করি, কারণ আমি প্রডিউসারের সাথে এই জায়গাটাকে সবসময় আমি রেসপেক্ট করি, কারণ আমি নিজেও একজন প্রডিউসার এবং আমি মনে করি যে প্রোডাকশনটাকে খুব ভালো করতে গেলে প্রচারের মাধ্যমটা খুব জরুরি। তাই জন্য I give my 100%. তুমি যখন কেরিয়ার শুরু করেছিলে তখন তো এত মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়াও ছিল না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এই জনপ্রিয়তা যা আজও চলছে, কতটা কঠিন ছিল সেই সময়টা? কঠিন তো তখন ছিলই, কারণ তখন তো এত প্রচার ছিল না। তবে তখন আবার অনেক অন্যরকম কিছুও ছিল, অনেক সিঙ্গল থিয়েটার ছিল, সিঙ্গল স্ক্রিন, আর তারপরে তখন সিনেমা দেখার মানুষের একটা অন্যরকম আগ্রহ ছিল যে একটা সিনেমা এসছে সবাই দলবল বেঁধে দেখতে যাব, মানে তখন মাল্টিপ্লেক্স ওরকমভাবে ছিল না। তো সিনেমার টিকিট কেটে ম্যাটিনি, ইভিনিং শো, নাইট শো, এটা একটা মজা ছিল। যে তারপরে একটা সিনেমার 50 দিন হচ্ছে, 25 দিন হচ্ছে, সেখানে একটা সেলিব্রেশন হচ্ছে, সেই দিন আবার আর্টিস্টরা যাচ্ছে হলে, সেইটা দেখার জন্য ভিড় ভেঙে পড়তো। তো ওই সময়টা ওয়াজ ডিফারেন্ট। মানে তখন দেওয়ালে অনেকগুলো হয়তো পোস্টার পড়লো, দেওয়ালে পোস্টারে মানে তখন দেওয়ালে 20 দিন, 25 দিন, 50 দিন মানে পোস্টার পড়তো, মানে ওইটাই প্রচারের মাধ্যম আর কি। আর হয়তো একটা দুটো রিভিউ হয়তো বেরোতো মানে পেপারে, বাকি ওরকম কোনো আর তো প্রচার ছিল, কিন্তু তাতেই সিনেমা সুপার ডুপার হিট, তাতেই মানুষ হলে ভেঙে পড়ছে, ব্ল্যাক হচ্ছে টিকিট, মানে দুর্দান্ত সেসব দিন। তো ওই দিনও দেখেছি, আর মনে হয় যে ওই দিন থেকে আজকের দিনে অনেক চেঞ্জেস হয়েছে, কিন্তু অনেক ডেভেলপমেন্টও হয়েছে, অনেক সিনেমার মানে কিউব মানে এইসব এসেছে, তারপরে মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে, তারপরে সিনেমার মানে ইন্ডাস্ট্রিতে কর্পোরেটরা এসে গেছেন, তো অনেক কিছু হয়েছে আর কি, চেঞ্জেস। অ্যাডভার্টাইজমেন্টের জগৎ অনেক বড় হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় যে এটা আমাদের কাছে খুব ওয়েলকামিং চেঞ্জ, যে সিনেমার অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু আমি ওই দিনগুলোকে কখনোই করতে পারি না, কারণ আমার মনে হয় যে ওই দিনগুলো কিন্তু খুব সুন্দর ছিল এবং ওই দিনগুলোর অন্যরকম একটা মাধুর্য ছিল, যেখানে সিনেমাকে আরও বেশি আপন করতো মানুষ বলে আমার মনে হয়। ছোটবেলায় মা বাবার সাথে দেখা হতো সিঙ্গেল স্ক্রিন হলে গিয়ে সিনেমা? আমার বাবা মার সাথে ফার্স্ট আমি যে সিনেমাটা দেখেছিলাম সেটার নাম হচ্ছে বর্ন ফ্রি, সিংহদের সিনেমাটা, ভীষণ ভালো সিনেমা। এবং আমাদের এইসব সিনেমাই দেখানো হতো, বর্ন ফ্রি, তারপর জজ, তারপরে এইসবই আমরা দেখতাম ছোটোবেলায়। সিনেমা দেখার অত মানে বাড়িতে অত মানে প্রচলন ছিল না, কিন্তু আমার কাকু কাকিমা অনেক সিনেমা দেখিয়েছে আমাদের। কাকু কাকিমার সাথে দেখেছি নাইটমেয়ার অন এলম স্ট্রিট, তারপরে আমাদের মানে কাকু কাকিমা তখন সিনে সেন্ট্রাল বলে একটা মুভি ফেস্টিভ্যাল মানে হয় না, মুভি ক্লাবের মেম্বার ছিল। তারপর কাকু কাকিমা যেহেতু ডাক্তার ছিল, ওদের একটু অন্যরকম মানে দৃষ্টিভঙ্গি ছিল। আমার কাকু ইজ এ সাইকিয়াট্রিস্ট, ইন্দ্রজিৎ সেনগুপ্ত, অ্যান্ড আমার কাকিমা অ্যানাস্থেসিস্ট, ওনার নাম হচ্ছে পৃথা গৌরায়। এবং ওরা তখন আমাকে অনেক নতুন ধরনের সিনেমা দেখিয়েছিল, যেরকম গৃহযুদ্ধ, চোখ। তো ওই সময় না একটা খুব ভালো সিনেমা দেখার আগ্রহ
বেড়েছিল। আবার ফ্যামিলির সঙ্গে, ঠাকুমার সঙ্গে অনেক সবার সঙ্গে পথে হলো দেরিও দেখতে গেছি। তখন আমার খুব মন খারাপ যে সবাই পথে হলো দেরি দেখতে আছে, আমাকে কেউ বলছে না। আমি খুব কান্নাকাটি করছি, তো আমার জন্য কাকু তখন টিকিট কেটেছিল। তো কাকু আমাকে অনেক ভালো সিনেমা দেখিয়েছে। বাবার অত ইন্টারেস্ট ছিল না আমাকে সিনেমা দেখানো, বাবা জোর করে হয়তো একটা লাস্ট টেম্পারারে নিয়ে গেল, মানে এরম টাইপের সিনেমা আর কি। তো মানে বাবাকে জোর করেছি, তখন বাবা আর কি হয়তো নিয়ে গেছে, মানে বাবার খুব একটা সিনেমা দেখার ইন্টারেস্ট ছিল না। তো এইভাবে একবার সে আমার মনে হচ্ছে ক্লাস 6-এর পরীক্ষা হয়ে যাওয়ার পর বাবাকে জোর করে টানতে, না তোমাকে একটা সিনেমা দেখতে নিয়ে যেতেই হবে। বাবা কিছুক্ষণ পরে বলছে, শুনকি আমার না ভীষণ ক্লস্ট্রোফোবিক লাগছে, এবার তুমি চলো, হয়ে গেছে তোমার 2টো সিন দেখো। বাবা 1-2টো সিন হয়েছে মাত্র, তখনই বলছে চলো। তো এই আর কি, মানে তখনকার ওই আনন্দটা একটা অন্যরকম ছিল। আর ব্ল্যাকে টিকিট বিক্রি হওয়ার ব্যাপারটা, ব্ল্যাকে টিকিট বিক্রি হওয়া মানে আনন্দ। ইনফ্যাক্ট আমরা তখন অনেক ছোট ছিলাম, তখন বাদশা বলে একটা ছবি রিলিজ হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে তখন সেটাও দেখেছিলাম। তারপর উত্তম কুমারের ছবির ফেস্টিভ্যাল হতো, সেগুলো আমরা দেখেছিলাম কয়েকটা। তখন একটু দিদিদের সাথে গেছিলাম, বিশ্ব দিদির সাথে অনেকগুলো সিনেমা দেখেছিলাম তখন। মানে এরকম, মানে কারো গাইডেন্সে যেতে হবে আর কি। মানে আর সেই সময় তো রাস্তায় পোস্টারও পড়তো সব ছবির, এখন তো আর দেখাও যায় না সেভাবে। ওই পোস্টারই পড়তো, তখন তো হোর্ডিং ছিল না, পোস্টার পড়তো। ওই শুক্রবারের আগে কয়েকটা পোস্টার পড়তো, আর তারপরে একটা রিভিউ বেরোতো। আর কিন্তু তা হলে প্রচুর মানুষ গিয়ে হলে গিয়ে জানতে পারতো যে কি সিনেমা আসছে বা কিছু। আর কাগজে 2-একটা বিজ্ঞাপন হয়তো, মানে রিলিজের দিন হয়তো একটা বেরোলো যে এই ছবি আসছে আজকে, শুভ মুক্তি বলে একটা বেরোতো, আর একটা বেরোতো 25 দিন, আর একটা হচ্ছে রম করে চলছে 50 দিন। ইনফ্যাক্ট আমার মনে আছে আমরা যখন প্রথম মানে 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 সবচেয়ে মানে বিগ বাজেটের ছবি করেছিলাম, তখন প্রভাতদার ছবিটা ওই শুধু একবার বলো, তখন সেই বছর ওটা 1 কোটি টাকার ছবি ছিল। মানে তখন, মানে বলছি 25 বছর আগের কথা, 1 কোটি টাকার ছবি তখন 25 বছর আগে অনেক টাকার ছবি। তো তখন প্রভাতদার ছবিতে মানে প্রথম বাংলা ছবিতে কোটি টাকার বাজেট মানে বেরোলো হেডিংয়ে, প্রসেনজিৎ, ঋতুপর্ণা অভিনীত শুধু একবার বলো। সিনেমাটাও দারুণ হয়েছিল। ইনফ্যাক্ট অনিল কাপুর আর ঐশ্বরিয়া রায় করেছিল হিন্দিতে, আর ওদিকে করেছিল সৌন্দর্যা আর ভেঙ্কটেশ। যে সৌন্দর্যা ফার্স্ট হবে একটা অ্যাক্সিডেন্টে, যে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর তারপর ওই 3টে ছবি একই গল্প, কিন্তু ওই রামা নাইডু প্রডিউসার ছিলেন হায়দ্রাবাদের। তো আমরা মানে আমাদের ছবিটাই সবচেয়ে বেশি হিট হয়েছিল। হ্যাঁ, তেলেগুটাও হয়েছিল, আর আমাদের ছবিটা। সেই সময়ের ছবি তো 2000 সালে শ্বশুরবাড়ি জিন্দাবাদ আবার রিলিজ হলো, এবং দর্শকরা আবার দেখলো ছবিটা। দেখো আর কি উন্মাদনা। আর তারপরে তার সাথে সাথে আবার অ্যাট দ্য সেম টাইম আমার মানে ইনফ্যাক্ট মানে তার আগের ইয়ারেই বিরাট একটা ছবি আমাদের হিট হলো না, অযোগ্য। সো ইটস লাইক আফটার 25 ইয়ার্স একটা ছবি আসছে, রিলিজ হচ্ছে, আবার একই সময় টাইম লাইনে আমাদের আরেকটা ছবি সুপারহিট হচ্ছে। তো এইটাও একটা দারুণ নজির না। আর তোমার আর বুম্বাদার জুটি একটা ম্যাজিক দর্শকদের কাছে। আর এখনো দেখো, এখন আমরা হিরো হিরোইন হিসেবেই তো মানে জুটি বলতেই বুম্বা ঋতু। এক্স্যাক্টলি। তো ওইটাই একটা ম্যাজিক, মানে ওটা আমরাও এক্সপ্লেন করতে পারি না যে কি। তোমাদের এই পর্দার কেমিস্ট্রি দর্শকরা অনেকভাবে এক্সপ্লেন করে, অনেকে বলে দুজনের মধ্যে সম্পর্ক ছিল, অনেকে বলে তার থেকেও বেশি কিছু। এটা কিভাবে তুমি উপভোগ করো ব্যাপারটা, দর্শকরা যে ভাবায় দর্শকদের? আসলে ওইটা একটা রহস্যের মতো। ওই রহস্যটা উদ্ঘাটন করাটা আমাদের পক্ষেও সম্ভব না, কারণ ওই রহস্যটা আমরাও ঠিক জানি না কি। আর দর্শকের কাছে ওই রহস্যটা এত বড় রহস্য, এবং তারা চাইবে যে এই রহস্যটা ঘনীভূত হোক আরও। আমরা তো চাইবই, এবং সেটা মানে জনসাধারণ গেসিং করতেই চলে যাবে জেনারেশন আফটার জেনারেশন। তো আমার মনে হয় যে সেটারও একটা আলাদা মজা আছে। আসলে এর প্রসেনজিৎ, ঋতুপর্ণার কেমিস্ট্রিটা একটা ম্যাজিকের মতো। ওই ম্যাজিক কখন ক্রিয়েট হয় কেউ জানে না। তো ম্যাজিকটা চলবে এভাবেই জীবনে, এবং আমি মনে করি যে প্রসেনজিৎ, ঋতুপর্ণার কন্ট্রিবিউশন টু বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ হিউজ। এবং মানুষের কাছে ঋতুপর্ণা প্রসেনজিতের যে মূর্তি, ভাবমূর্তি, বা একটা স্বপ্নের মতো মানুষ এই জুটিটাকে ভালোবাসে। এবং এই জুটিটা না, মানে এটা ভালোবাসার ফল। মানে আমরা তো কেউ ক্রিয়েট করতে পারবো না, মানুষ চায় বলেই তো আমরা আসি বারবার।
আর এরকম জুটি তো মানুষ ভুলতে পারছে না, অন্য কোনো জুটিও এরকম তৈরি হয়নি এখনো। যখন তো গ্রামের দিকে মফস্বলের দিকে যখন শো করতে যাও, তোমাদের ওই গানগুলো বাজে, পুরোনো গানগুলো মানুষ আর আমরা আর সবাই না মানে পাগলের মতো ভালোবাসে ওই গানগুলোকে। এখনো তারা এত ইন্টারেস্টেড ওই গানগুলো মানে জানার জন্য, শোনার জন্য। এবং আজও বিয়ে বাড়িতে তো ওই গানগুলোই বাজে, আপনারা গান, এই গানটা দারুণ। তো অনেক নতুন গান এসেছে, কিন্তু ওই পুরোনো গানগুলোর কোনো জুড়ি নেই। পুরাতনের রেশ কাটতে না কাটতেই আবার ম্যাডাম সেনগুপ্ত, কতটা এক্সাইটেড? দেখো, পুরাতন এখনো আমার ভেতরে এখনো মানে জীবন্ত, মানে এখনো ছবি চলছে, এখনো বাইরে আমরা বিদেশে ছবি নিয়ে যাচ্ছি। পুরাতন মানে পুরো তাজা রেশের মধ্যে আছে। তার সাথে সাথে এই ছবিটাও একটা ইম্প্যাক্টফুল ছবি হবে বলে আমার মনে হচ্ছে, কারণ এই ছবিটাও আমাদের বিশেষ মানে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। কারণ এই ছবিটার মধ্যে রাহুল বোস আর আমি আবার অনেক বছর পর ফিরে আসছি, আবার একটা প্রত্যাবর্তন বলতে গেলে। এবং তার সাথে সাথে সুব্রত দত্তর মতো এত ট্যালেন্টেড অ্যাক্টর, পরান্দার মতো ভেটারেন্স, খরাজদা, কৌশিক সেনের মতো এত ভেটারেন অ্যাক্টর, অনন্যা। ইনফ্যাক্ট অনন্যা যখন আমরা মানে স্ক্রিপ্ট শুনছিলাম, আমি অনন্যার কথা বললাম যে খুব মানাবে ওকে এই চরিত্রটাতে। অনন্যা আমাকে এমনিও খুব ভালোবাসে। তারপরে ইনফ্যাক্ট এটা একটা নতুন হাউস, প্রদীপ নন্দীর মানে নন্দী মুভিজ, এইটা দিয়েই শুরু হয়েছিল জার্নিটা। মাঝখানে বোধহয় একটা অন্য ছবি রিলিজ হয়েছে, কিন্তু ফার্স্ট ছবি কিন্তু এইটাই। তো এইটা মানে এই হাউসেও ভালো এস্টাবলিশড হোক, এবং আমার অনেক নতুনদের সাথেই আমার মানে নতুনরা আমার সঙ্গে অনেক জার্নি করেছে এবং আরও আগে জার্নি করবে আমি আশা করি। তো আই এম ভেরি হ্যাপি যে এই ছবিটা মানে আস্তে আস্তে মুক্তির দিকে যাচ্ছে। এবং সায়ন্তন ইজ আ ভেরি মানে কী বলবো, সে ভেরি ইন্টেলিজেন্ট ডিরেক্টর বলে আমার মনে হয়। ওর টিমটাও খুব ইন্টেলিজেন্ট এবং ক্যামেরার কাজও খুব ভালো হয়েছে। ওই মানে এই থ্রিলার জনরাটা ওর খুব প্রিয় আর কি, তাই জন্য অনেক থ্রিলার্স আমরা দেখতে পাচ্ছি ও আনছে। এবং এই ছবিটা আরও ভালো হোক, এবং আমি চাইবো যে দর্শকের কাছে এই মানে আবোল তাবোলের এই হত্যা রহস্য যেন আরও ঘনীভূত হয় এবং তারা যেন আনন্দ করে এই সিনেমাটা দেখতে যায়। আমার মনে হয় যে বাচ্চারা দেখলেও খুব মজা পাবে, এবং যেই জেনারেশনটা আবোল তাবোলের ওই নুয়ান্সেসগুলো বা ছোটোখাটো যেই মানে ইন্টারপ্রিটেশনসগুলো জানে না, তারা খুব মজা পাবে। শুনছিলাম শুটিংয়ের সময় রাহুলদার বাড়ি থেকে খাবার আসতো। হ্যাঁ, রাহুল একদিন কমপ্লেন করলো ও নাকি আমার বাড়ি মানে আমি নাকি ওকে বেশি খাওয়াইনি। বললাম যে আমি তো সবাইকেই খাওয়াই। আমি যে এই কমপ্লেন তো রাখা যাবে না, তাই রোজই আমার বাড়ি থেকে কিছু না কিছু খাবার আসতো। এবং রাহুল বলতো রোজ মানে আফটারনুনে ওই ঋতুর বাড়ি থেকে আজকে কী এসেছে। তো আমার খুব ভালো লাগে মানুষকে খাওয়াতে। তো আমি অনেক শুটিংয়েই আমি খাবার নিয়ে যাই। মানে রিসেন্টলিও আমাদের যত শুটিং হয়েছে কোনো না কোনো দিন আমার বাড়ি থেকে খাবার এসেছে। ইন্ডাস্ট্রির প্রত্যেকেই বলে তুমি পুরনোদের সাথে সবার সাথে সম্পর্ক কিন্তু এখনও রেখে দাও, যেটা অনেকেই কাজের ব্যস্ততার মধ্যে রাখতে পারে না। এটা কিভাবে সম্ভব হয় এত ব্যস্ততার মধ্যে সবার সাথে? ব্যস্ততার মধ্যে সম্ভব মানে সবসময় হয়তো রাখতে পারি না, কিন্তু কোনো না কোনোভাবে চেষ্টা করি একটা মানে একটা কোথাও সম্পর্ক রেখে দেওয়ার। কারণ আমি মনে করি যে এই সম্পর্কগুলো আমাকে এই জায়গায় এনেছে, আমাকে বড় করেছে। ওই সম্পর্কগুলোকে আমি ছিন্ন করতে চাই না, কারণ আমি মনে করি যে ওই সম্পর্কগুলো আমাদের জীবনে, সবার জীবনে ইম্পর্ট্যান্ট। একদিন আমিও তো পুরনো হব, আমার সাথে যারা সম্পর্ক রেখেছে মানে রাখবে, তারা নিশ্চয়ই রাখবে। আর যদি কেউ না রাখে তাহলে সেটা তাদের ব্যাড লাক। কার্টুনিস্টের ভূমিকায় এই প্রথমবার অনুরেখার চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল? আসলে অনুরেখার মধ্যে না অনেকগুলো দিক আছে। মানে একজন খুব সিম্পল মাদার, একজন খুব সিম্পল মহিলা, তার আস্তে আস্তে তার চেঞ্জেস, এবং সে আস্তে আস্তে একটা এমন জায়গায় যায়, সে মানে কার্টুনিস্ট থেকে একজন মায়ের লড়াইয়ে চলে যায়, এবং কার্টুনিস্ট মানে একজন সিম্পল মা থেকে একজন মহিলা থেকে কার্টুনিস্ট হয়ে যায়। তারপরে তার এই মানে বন্ধুর সঙ্গে তার ইন্টারাকশন হয়, এবং তারা দুজনে মিলে অনেক কিছু ফাইন্ড আউট করতে থাকে, এবং আস্তে আস্তে মা একজন ইনভেস্টিগেটর হয়ে যায় ছবিতে। তাই না, আই থিঙ্ক ইটস আ ভেরি এক্সাইটিং রোল। আর শিল্পীরা তো খুব আবেগপ্রবণ হয়। এবার সেক্ষেত্রে যখন কোনো রোলে অ্যাক্টিং কোচ কোনো চরিত্রে, সেখান থেকে বেরোতে তোমার মানে কতটা ইমোশন হয়ে পড়ো, কতটা মনে এফেক্ট করে? আমি কিছুটা হলেও এফেক্টেড হই, কারণ আমি চরিত্রের মধ্যে বাঁচতে ভালোবাসি। কারণ এই চরিত্রটা মধ্যে থাকলে আমার মনে হয় যে চরিত্রটাকে আমি জাস্টিফাই করতে পারবো। তাই জন্য মানে খুব চট করে আমি অফ করে দিতে পারি না।
কোনো একটা রেশ থাকে চরিত্রের, কিন্তু আবার যখন একটা নতুন চরিত্র করতে যাই সেটার মধ্যেও গভীরভাবে ঢুকে যাই, কিন্তু প্রত্যেকটা চরিত্রের একটা ইম্প্যাক্ট আমার মধ্যে রয়ে যায়। আর এই ছবিতে আবোল তাবোলের ভূমিকা অনেকটাই রয়েছে। যারা এখন ইয়াং জেনারেশন, যারা কম্পিউটার নিয়ে বসে থাকে, খুব একটা আবোল তাবোল পড়া হয় না, তাদের সাথেও তো এবার সম্পর্ক তৈরি হবে। তাই জন্যই তো বললাম যে এই ছবিটা আবোল তাবোলকে একটা নতুন কমিউনিকেশনের জায়গা তৈরি করাবে। আমাদের নেক্সট মানে আমাদের জেনারেশন, মানে যেই জেনারেশন এই আবোল তাবোল দেখেনি বা আবোল তাবোল জানে না, তো সেই জেনারেশনকে একটা নতুন মানে ভাবনা দেবে আর কি। তো আমি মনে করি যে এই জেনারেশনে যা যা যেগুলো উপযোগী, মানে ভালো লাগার যেই জায়গাগুলো, আমার মনে হয় একটা নতুনভাবে তারা ইন্টারেস্টিং একটা জায়গা পাবে। এই শিল্পকর্মের সাথে প্রতিহিংসা, মেলবন্ধন ঘটাটা কতটা কঠিন? এটা খুব ইন্টারেস্টিং মেলবন্ধন, এবং শিল্পের সাথে প্রতিবন্ধকতা বা প্রতিহিংসা তো মানে মানে কি বলবো, অহরহই লেগে আছে। এবং প্রতিহিংসার ভেতরে যে একটা মানে ভেতরে যে একটা উত্তেজনা বা একটা যে মানে প্রতিহিংসা পরায়ণ যে মানুষগুলো হয়, তারা মানে স্থান কাল পাত্র কিছুই বিচার করে না, তারা তাদের প্রতিহিংসার প্রতি মানে ধেয়ে যায়। কিন্তু আমি মনে করি যে প্রতিহিংসা মানুষকে শুধু ক্ষয়ের দিকেই নিয়ে যায় আর ধ্বংসের দিকেই নিয়ে যায়। তো সেই ধ্বংস বা ক্ষয় যাতে আর না হয়, সেই রকমই বার্তা আমাদের দেওয়া উচিত। আর ছবির পোস্টার ইতিমধ্যেই দর্শকরা পছন্দ করেছে, তোমাকে খোলা চুলে দেখা যাচ্ছে, প্লাস মোটা ফ্রেমের চশমা আর সঙ্গে গাঢ় রঙের শাড়ি। আর চুল নিয়ে তো তোমার একটা অবসেশন আছেই। তোমার লুকটা নিজের কেমন লেগেছে সেই জন্য? আমার লুকটা একটু সবাই বলছে একটু ডিফারেন্ট হয়েছে এই চশমা পরে। তা তোমাকেও আমি আমার লুকটা একবার দেখিয়ে দিই, চশমাটা পরে কেমন লাগছে। বাহ, পুরো পোস্টারের মতো। পোস্টারের মতো। তো আশা করব আমার এই নতুন লুকটা নিয়েও মানুষের মানে ভালো লাগবে। তাই কারণ আমি প্রত্যেক ছবিতেই বদলানোর চেষ্টা করি নিজেকে, প্রত্যেক ছবিতে আমি আমার চরিত্র হয়ে ওঠার চেষ্টা করি। ঋতুপর্ণা না, কিন্তু ঋতুপর্ণা অভিনীত চরিত্রগুলো যেন মানুষের মনে দাগ কেটে যায়। আর তুমি তো এমনিতেই ম্যাডাম সেনগুপ্ত, যখন সায়ন্তন বললো নতুন ছবির নাম ম্যাডাম সেনগুপ্ত, কি রিয়াকশন হয়েছিল? আমি খুব এক্সাইটেড হলাম, বাবা এটা তো দারুণ নাম। মানে বললো হ্যাঁ দিদি আমরা এই নামটা ঠিক করেছি, দারুণ হবে। প্রডিউসারেরও খুব পছন্দ হলো, এবং আমার মনে হলো যে এই নামটা কোথাও না কোথাও গিয়ে একটা ক্যাচি নাম, এবং সুন্দরভাবে দর্শকরাও নিয়েছে। মানে দর্শকরাও খুব এক্সাইটেড। অনেকে আমায় জিজ্ঞেস করেছে ম্যাডাম সেনগুপ্তা কবে আসছে। ঋষণাও তো এখন বড় হচ্ছে, তুমিও তো একজন মা, তুমি ওর প্রতি কতটা তুমি সময় দিতে পারছো বা ওর সাথে কথা বলছো, ওই ব্যাপারগুলো তুমি কতটা নিয়ে চিন্তিত? এই তো এখনই সামার ভ্যাকেশনে এসছে, এখন খুবই সময় চাইছে মায়ের, কিন্তু দেখছে বারবার এসে যে ইন্টারভিউ চলছে, তো ওইটাও ওরাও একটুখানি মাকে মিস করে। মানে মা যেহেতু এতটা ব্যস্ত, তবে তাও আমি চেষ্টা করি সিঙ্গাপুরে বেশ কিছুটা সময় কাটানো, যাতে ওরাও একটু সময় পায়। আমার ছেলে তো বস্টনেই আছে, আর ঋষণা একটু মার সময় চায়। আর তবে ওদেরও নিজেদের এখন একটা জগৎ হয়ে গেছে, যেখানে ওদেরও বন্ধু টন্ধু আছে, ওরাও নিজেরা মতো ওদের সময় কাটাতে চায়। তবে আমি অ্যাজ আ মাদার আমি চেষ্টা করি আমার বাচ্চাদের সবসময় একটা মানে একটা রাশ ধরে রাখতে, বা আমার যে অ্যাডভাইসগুলো দেবার আমি আমার বাচ্চাদের সবসময় সেই অ্যাডভাইসগুলো দিতে থাকি। এবার তারা কতটা নিতে পারে আমি জানি না, কিন্তু আমার তরফ থেকে যেটা দরকার আমি দিতে থাকি। আর অঙ্কন কদিন আগেই বস্টন ইউনিভার্সিটি থেকে পাশ করলো, স্নাতক হলো, মা হিসেবে কতটা উপভোগ করলে? আমি খুব উপভোগ করেছি, এবং আমি এই ডেটটা আগে থেকে ওর কাছ থেকে চেয়েছিলাম যে আমি যাবই এবং ওই মোমেন্টটা আমি এনজয় করব, এবং আমি ওই মোমেন্টটা খুব এনজয় করেছি। এবং আমার মানে মানে হি হ্যাজ মেড মি প্রাউড যে বস্টন ইউনিভার্সিটি থেকে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ, ওখান থেকে ও স্নাতক হয়েছে। এবং আমি চাইবো যে স্নাতকতার পরেও ও আরও ভালো পড়াশোনা করুক। এবং কিন্তু এখনও বাচ্চাই আছে, মানে এখনও যখন মানে কথা বলে তখন আমি বললাম তুমি এত বড় কখন হয়ে গেলে, এই তো সেদিন এইটুকু ছিলে। তবে ওর খুব একটা সুন্দর মন আছে। তুমি তো বিভিন্ন চরিত্রে এত বছরে অভিনয় করেছো, এখনও কি কোনো চরিত্র বাকি আছে যে চরিত্রের জন্য তুমি মুখিয়ে আছো? নিশ্চয়ই অনেক চরিত্র বাকি আছে, যেই চরিত্রের জন্য মুখিয়ে আছি সেই চরিত্রগুলো একটা একটা করে হবে নিশ্চয়ই। তবে আমি এখনও চাই নিজেকে এক্সপ্লোর করতে, এবং এখনও কোনো নতুন ভালো স্ক্রিপ্ট পেলে এখনও এক্সাইটেড বোধ করি এবং ইচ্ছা করে যে সেগুলো করি। তো আই এম অলওয়েজ আপ ফর গুড ওয়ার্ক। ম্যাডাম সেনগুপ্ত নিয়ে কি বলবে দর্শক? ম্যাডাম সেনগুপ্তা নিয়ে একটা কথাই বলতে চাই যে
4th জুলাই ম্যাডাম সেনগুপ্তা আসছে আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে। আমি চাইবো আপনারা সবাই মিলে এসে সিনেমাটা দেখুন এবং সিনেমাটাকে দারুণ দারুণ সাকসেসফুল করে সুপার ডুপার হিট করুন। নন্দী ফিল্মসের এই ছবি 4 জুলাই আসছে, ম্যাডাম সেনগুপ্তা, একেবারে রহস্য, একদম মানে টান টান রোমহর্ষকতায় মোড়া। প্লিজ মিস করবেন না, ম্যাডাম সেনগুপ্তা দেখুন 4th জুলাই। স্টে টিউনড। নতুন ছবির জন্য অনেক শুভেচ্ছা রইল। Thank you. আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।